শিবির এই নামটি শুনলে আপনার মাথায় কোন শব্দটি আসে? কারো কাছে এটি মতো নৃশংস সহিংসতার প্রতিশব্দ, আবার কারো কাছে এটি ভালো ব্যবহার, জ্ঞান ও ধার্মিকতার প্রতীক। কয়েক দশক ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং একই সাথে এই সংগঠনটি ঘিরে তৈরি হয়েছে দুটি ভিন্নধর্মী ধারণা। গণমাধ্যম, সরকারি প্রচারণা এবং টক শোতে শিবির শব্দটি এমন এক পরিণত হয়েছে যার অর্থ দাঁড়ায় কর্মকাণ্ড বা পাকিস্তানপন্থী মনোভাব। এই ধারণার উপর ভিত্তি করে একসময় শিবির ট্যাগ দিয়ে যে কোনো অন্যায়কে জায়েজ করার প্রবণতাও দেখা গেছে। এর ঠিক উল্টো দিকে সমাজে আরেকটি অদৃশ্য প্রচারণাও প্রচলিত ছিল, যেমন শিবিরের ছেলেরা অত্যন্ত মেধাবী, নৈতিক এবং ভদ্র। এই দুই বিপরীতমুখী ধারণার কারণে একটি প্রজন্ম শিবিরকে নিয়ে থেকেছে দ্বিধাগ্রস্ত। সম্প্রতি দীর্ঘদিন পর ছাত্র শিবিরের প্রকাশ্য আত্মপ্রকাশ এবং জুলাই বিপ্লবে তাদের অংশগ্রহণ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন শিবিরের পুনরাবির্ভাব দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবে, আবার কেউ কেউ মনে করছেন তারাই হয়তো দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনবে। কিন্তু আসল সত্যটা কি? আসলেই শিবির কেমন? সংগঠন হিসাবে শিবিরের যাত্রা শুরু হয় 1977 সালে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন হিসাবে। যদিও গঠনগতভাবে জামায়াত ও শিবির দুটি আলাদা সংগঠন, কিন্তু তাদের আদর্শ অভিন্ন। অন্যান্য ছাত্র সংগঠনের মতো শিবিরের মূল কাজ শুধু মূল দলের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া নয়, বরং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিজেদের আদর্শ ছড়িয়ে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। শিবিরের সাংগঠনিক কাঠামো অত্যন্ত সুশৃঙ্খল ও স্তরভিত্তিক। এর 4টি প্রধান স্তর রয়েছে: সমর্থক, কর্মী, সাথী এবং সদস্য। যে কেউ সমর্থক হতে পারলেও কর্মী থেকে সদস্য পর্যন্ত প্রতিটি ধাপে উন্নীত হতে কঠোর প্রক্রিয়া অনুসরণ করতে হয়। নির্দিষ্ট রুটিন মেনে চলা, সিলেবাস ভিত্তিক বই পড়া, ধর্মীয় অনুশাসন পালন এবং সাংগঠনিক কাজে নিবেদিত থাকার প্রমাণ দিতে হয়। এই সিলেবাসে ধর্মীয় বইয়ের পাশাপাশি রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয়ের বইও অন্তর্ভুক্ত থাকে। একজন কর্মীকে সাথী হতে কমপক্ষে 3 মাস এবং সাথী থেকে সর্বোচ্চ স্তর অর্থাৎ সদস্য পদে উন্নীত হতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগে। এই প্রক্রিয়াটি এতটাই নিবিড় যে একজন সদস্য হয়ে ওঠার আগেই তাকে সংগঠনের জন্য জীবন বিলিয়ে দেওয়ার মতো মানসিকতায় পৌঁছাতে হয়। সদস্যদের গোপন ভোটের মাধ্যমে প্রতি বছর সংগঠনের সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়, যা সংগঠনে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাকে নির্দেশ করে। শিবিরের আয়ের উৎস নিয়েও রয়েছে ব্যাপক কৌতূহল। তাদের অর্থায়নের প্রধান কয়েকটি উৎসের মধ্যে রয়েছে কর্মী, সাথী ও সদস্যদের মাসিক, সাবেক শিবির নেতাদের অনুদান, নিজস্ব প্রকাশনী থেকে আয় এবং বিভিন্ন কোচিং সেন্টার ও প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তিচ্ছুর শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া এবং মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের মাধ্যমে তারা ছাত্র সমাজে নিজেদের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করে। এই কৌশলের মাধ্যমে প্রতি বছর বিপুল সংখ্যক শিক্ষার্থীকে সংগঠনের অন্তর্ভুক্ত করে শিবির। এ তো গেল শিবিরের গঠনমূলক দিকের কথা। এবার আসা যাক মুদ্রার অপর পিঠে, যা সহিংসতা ও বিতর্কের পরিপূর্ণ। 80-র দশক থেকে শুরু করে 90-র দশক পর্যন্ত রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জন্য শিবির রূপে আবির্ভূত হয়। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নামক এক নৃশংস পদ্ধতির ব্যবহার শুরু করে, যা শিবিরকে দেশব্যাপী এনে দেয়। 1988 সালের 14 নভেম্বর রাজশাহী মেডিকেল কলেজের হোস্টেলের সামনে শত শত শিক্ষক শিক্ষার্থীর সামনে ছাত্রমৈত্রী নেতা জামিল আক্তার রতনকে হাত পায়ের করার অভিযোগ ওঠে শিবিরের বিরুদ্ধে, যা ছিল দেশের প্রথম কাটার ঘটনা। এরপর থেকে এর নৃশংসতা চলতে থাকে। 1994 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৈত্রী নেতা প্রদ্যুৎ রুদ্র চৈতির হাতের অভিযোগও তাদের বিরুদ্ধে। bdnews24.com এর একটি প্রতিবেদন অনুযায়ী 2010 সালে 8 ফেব্রুয়ারি ছাত্রলীগ কর্মী কাণ্ড এবং আরও 6 জন ছাত্রলীগ কর্মীর হাত পায়ের কেটে দেওয়ার মধ্য দিয়ে শিবির আবারও সহিংস রাজনীতিতে ফিরে আসে। তবে আশ্চর্যজনকভাবে এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই শিবিরের বিরুদ্ধে জোরালো প্রমাণ বা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা দেখা গেছে। অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে তাদের সম্পৃক্ততার প্রমাণ করা যায়নি।
যেমন 2004 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ইউনুস কাণ্ডের জন্য প্রথম শিবিরকে দায়ী করে প্রচারণা চালানো হলেও জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের সদস্যদের সম্পৃক্ততা বেরিয়ে আসে এবং তাদেরই শাস্তি হয়। শিবিরের দায়িত্বশীলরা বরাবরই দাবি করে এসেছেন যে তাদের বিরুদ্ধে অভিযোগ মূলত রাজনৈতিক প্রতিপক্ষ এবং মিডিয়া কর্তৃক প্রচারিত এক ধরনের ট্যাগ, যা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা হয়েছে। অন্যদিকে 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক শিবিরকে বিশ্বের তৃতীয় সক্রিয় বেসরকারি সশস্ত্র গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে, যা তাদের আন্তর্জাতিকভাবে সংগঠনের কাতারে ফেলে দেয়। এই তালিকা তাদের ঠিক উপরেই ছিল আফগানের তালেবান। সুতরাং শিবিরকে কোনো একটি নির্দিষ্ট ছকে ফেলা প্রায় অসম্ভব। একদিকে তাদের রয়েছে একটি সুসংগঠিত কাঠামো, জ্ঞানচর্চা ও ধর্মীয় আদর্শের অনুশীলন এবং সামাজিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের আকৃষ্ট করার কৌশল। অন্যদিকে তাদের ইতিহাসের পাতা ক্যাম্পাস দখল, প্রতিপক্ষের ওপর নৃশংস হামলা এবং আগ্রাসী রাজনীতির অভিযোগে পরিপূর্ণ। তবে এসব ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই শিবিরের বিরুদ্ধে জোরালো প্রমাণ নেই। এখন প্রশ্ন হল, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে শিবির কোন পথে হাঁটবে? তারা কি তাদের গঠনমূলক ও সেবাধর্মী কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করবে, নাকি আবারও ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের পুরনো সহিংস পথে ফিরে যাবে? উত্তরটা হয়তো সময় বলে দেবে। সত্যের প্রতিটি স্তর উন্মোচনে চোখ রাখুন শুধু dinajpurtv.com-এ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।